স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে সংস্কার ইস্যুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে মতপার্থক্য দেখা দিয়েছে। সংবিধানের মূলনীতি পরিবর্তনে বিএনপির আপত্তি থাকলেও একমত এনসিপি, আবার এতে আংশিক দ্বিমত থাকলেও সহমত জামায়াত ইসলামীর। এরকম আরও অনেক ইস্যুতেও ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশ্লেষকরা বলছেন, সংস্কার নিয়ে কমিশনের কাছে স্ব দলের প্রস্তাব চাপালে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হবে, যাতে দেরি হতে পারে নির্বাচনের প্রস্তুতি পর্ব। চারিদিকে চলছে রাজনৈতিক নানা আলোচনা, তার মধ্যে অন্যতম ইস্যু সংস্কার। আর সেই সংস্কার প্রশ্নে ঐক্যমত গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন। যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়। প্রশ্ন উঠছে, সংস্কার নিয়ে কতটা একমত হতে পারছে রাজনৈতিক দলগুলো। কিছু কমন সংস্কার, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দলের, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, এসব কিছু প্রস্তাবে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি এনসিপির তেমন আপত্তি না থাকলেও অনেক বিষয়ে আছে দ্বিমত। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র প্রস্তাবিত এমন সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে বিএনপি একমত নয়, কিন্তু এতে পুরোপুরি মত দিয়েছে এনসিপি। অন্যদিকে বহুত্ববাদ ছাড়া জামায়াতও এতে একমত পোষণ করেছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। আবার জাতীয় সাংবিধানিক কমিশন বা এনসিসি গঠনে সংস্কার কমিশনের প্রস্তাবে যেমন বিএনপির আপত্তি আছে, তেমনি এ নিয়ে জামাতও একমত নয়। তবে রাষ্ট্রের নাম পরিবর্তন করে নাগরিকতন্ত্র বা জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাবে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্য দলগুলো একমত নয়। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামই চায়। বর্তমান সংবিধান বাতিল করে এনসিপি যে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের কথা বলছে, তাতে আবার সায় নেই বিএনপি, জামাত সহ অন্য দলগুলোর। সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাবে প্রায় সব দলই আপত্তি তুলেছে। আগের 5 বছর মেয়াদি বহাল রাখার পক্ষে তারা। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়ে বড় আপত্তি বিএনপির। তবে জামায়াত বলছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হলেও দলীয় প্রধান অন্য কেউ থাকতে পারেন। বিশ্লেষকদের মতে কেউ কেউ বলছেন, দলগুলো সংস্কার কার্যক্রমে অনেক বেশি আন্তরিক না হলে এটা বাস্তবায়ন কঠিন হবে। যত বেশি কম অনৈক্য দ্বিমত তৈরি হবে, তত জিনিসটা সামনে এগোবে। আর যত বেশি মতবিরোধ তৈরি হবে, তত সময় ক্ষেপণ সময়টা বেশি লাগবে। অবশ্য সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। সংবিধানের এমন 70 অনুচ্ছেদের পরিবর্তনে কোনো দলই একমত নয়। ঐক্যমত কমিশনের সবশেষ বৈঠকে একজন ব্যক্তি টানা 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর একবার বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হতে পারবেন, বিএনপির এমন প্রস্তাবে একই ব্যক্তি বিরতি দিয়ে সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন বলে নতুন প্রস্তাব দিয়েছে কমিশন। 2 consecutive terms একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সব মিলিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায়। মত দ্বিমতের বিষয়গুলো চিহ্নিত করে জুলাই চার্টার বা অঙ্গীকারনামাও তৈরি করবে কমিশন। জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দ্বিমত পোষণ করছে বিএনপি, এমন অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এছাড়া আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য দেওয়া হয় 15 দিনের আলটিমেটাম। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে মোহাম্মদপুর এনসিপি ছাড়াও অংশ নেন জুলাই আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন, আইনের আওতায় আনতে না পারায় মাথাচাড়া দিচ্ছে আওয়ামী লীগ। দলটির রাজনীতি নিষিদ্ধে দেয়া হয় বড় আন্দোলনের হুঁশিয়ারি। আমরা হুঁশিয়ারি করে বলছি, আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। আমাদের দাবি একদম স্পষ্ট, কোনো ইনিয়ে বিনিয়ে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করবেন। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এনসিপি নারী সেলের আলোচনা সভায় অভিযোগ ওঠে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতীয় ঐকমত্য কমিশনের অনেক সংস্কার প্রস্তাবে দ্বিমত করছে বিএনপি। তাদের উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিরোধিতা করছে বিভিন্ন মতে, তাতে সুস্পষ্ট যে তারা আবার নব্য স্বৈরশাসক হওয়ার সব ধরনের পায়তারা করছে। এছাড়া সংবিধান সংশোধন, গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন এনসিপি নেতারা। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। 16 ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে আজ। স্থগিত এসব এনআইডি দিয়ে আর কোনো কিছু ভেরিফাই করার সুযোগ থাকবে না। তবে এনআইডি স্থগিত থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেখ হাসিনা ছাড়াও এনআইডি স্থগিত হয়েছে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকের। গত 33 বছরে দায়িত্বে থাকা বিভিন্ন রাষ্ট্রপতির দণ্ড মাফ করার তালিকা প্রকাশের নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক। মামলার নথি থেকে জানা যায়, গত বছরের 25শে অগাস্ট তালিকা প্রকাশের ওই নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এর আগে 15 দিনের মধ্যে সেই তালিকা দেওয়ার অনুরোধ করে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। এদিকে শিক্ষার্থী পারভেজ হত্যায় যেই জড়িত থাকুক না কেন দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। যেই হোক দোষী, এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এটা ছাত্রদল হোক, এটা যেই হোক না কেন, এনসিপি হোক, রাজনৈতিক তার পরিচয় ব্যতীত এটাকে খেয়াল করা যাবে না। আর বাংলাদেশে আর কখনোই অপরাধীকে অ্যারেস্ট করার ব্যাপারে রাজনৈতিক পরিচয় আর কোনো লক্ষণীয় বিষয় হবে না। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হচ্ছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে ঠাকুরগাঁও জেলায়। দেশের 64 জেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের যে চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আর সারাদিনই ছিলাম ঠাকুরগাঁও জেলায়। আর সেক্ষেত্রে যে সাধারণ মানুষের সমস্যার সমাধানের যে চ্যালেঞ্জ বা সম্ভাবনা যে বিষয়গুলো রয়েছে, সেসব বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। কথা বলবো, জানার চেষ্টা করব তার কাছ থেকে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। যেহেতু আপনি এখানকার অভিভাবক এখন হিসেবে আছেন, তো সেক্ষেত্রে যতটুকু আমরা দেখেছি, সমস্যার যে বিষয়গুলো আমরা দেখেছি সাধারণ মানুষের কাছ থেকে, বিশেষ করে চিকিৎসা খাত বা চিকিৎসা সেবার মানটা এখনো উন্নয়ন হয়নি। সেই বিষয়টা আসলে আপনি এই যে জেলা প্রশাসক হিসেবে আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন, কতটুকু কাজ এগিয়ে নিয়ে গেছেন? ধন্যবাদ। প্রথমেই আমি ডিবিসি এক্সপ্রেসের সকল কলাকুশলী এবং দর্শকদের শুভেচ্ছা জানাই। আপনি ঠিকই বলেছেন, চিকিৎসা সুবিধার ক্ষেত্রে এই জেলা অনেক পিছিয়ে আছে। আমার জেলা সদরের হসপিটাল এবং উপজেলা একটি করে হসপিটাল আছে। আমি জেলা সদরের হসপিটালের কথাই যদি বলি, এটি 100 বেডের হসপিটাল ছিল। এটিকে কয়েক বছর আগে 250 বেডে উন্নীত করা হয়েছে, কিন্তু 250 বেডের যে জনবল বা অন্যান্য যে ফ্যাসিলিটি, সেটা কনফার্ম করা হয়নি। যেই কারণে এখানে 250 বেড হলেও প্রতিনিয়ত আমার এখানে প্রায় 600 রোগী হসপিটালে প্রতিদিন থাকে। এছাড়া বহির্বিভাগে প্রায় 1000 বা 1200 রোগী সেবা নিচ্ছে। তো যেহেতু ডাক্তার কম, নার্স কম,
ফ্যাসিলিটিস সেইভাবে সেখানে কনফার্ম করা যায় নাই। তো স্বাভাবিকভাবেই চিকিৎসা সুবিধাটা আসলে কাঙ্ক্ষিত মানে এখানে জনগণ পাচ্ছে না। সেক্ষেত্রে কোনো ধরনের চেষ্টা করা হয়েছে কিনা চিকিৎসক বাড়ানোর ক্ষেত্রে বা উন্নত চিকিৎসার ক্ষেত্রে? হ্যাঁ, আমি এখানে যোগদান করার পর আমাদের এই 250 বেডের হসপিটালটা 500 বেডে উন্নীত করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং জনবলের যে ঘাটতি রয়েছে সেটি পূরণের জন্যও আমরা কথা বলেছি এবং আমরা আমাদের প্রস্তাব পাঠিয়েছি। আরেকটা যে মূল যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পৌরসভার মধ্যে যে রাস্তা উন্নয়নের যে কাজ সেটার জন্য কি আপনি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা? সাধারণ মানুষের প্রচুর ভোগান্তি, এটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আপনি ঠিকই বলেছেন, আমার এই জেলার যে যোগাযোগ ব্যবস্থা সেটি কাঙ্ক্ষিত মানের নয়। বিশেষ করে সদর পৌরসভার যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। এটা একটা মূল কারণ হচ্ছে গত 15 বছর এখানে রাস্তাঘাট উন্নয়নের জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়নি। তো আমরা এসে যেটা করেছি যে রাস্তাঘাটের এই অবস্থাটা আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। সারা জেলার জন্য যে রাস্তাগুলো প্রয়োজন, যে নতুন রাস্তা প্রয়োজন, যেখানে সংস্কার করা প্রয়োজন, সেগুলো লিস্ট তৈরি করে আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছি। আর অতি সম্প্রতি আমার পৌরসভার মধ্যে প্রায় 350 কোটি টাকার একটা প্রকল্প অ্যাপ্রুভ হয়েছে, খুব দ্রুত কাজ শুরু হবে। তো এটা যদি হয়ে যায় তাহলে আমার রাস্তাঘাট আশা করি ভালো হয়ে যাবে। এটা শুভ সংবাদ এই ঠাকুরগাঁও পৌরসভাবাসীর জন্য। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে বেকারত্ব, যেহেতু শিল্প কলকারখানা এই জায়গাটাতে নেই, তো সেক্ষেত্রে বেকারত্ব কমানোর জন্য মানে কি কি করা প্রয়োজন বলে মনে করছেন, সম্ভাবনাটা কি দেখছেন আপনি? আপনি ঠিকই বলেছেন, এই উত্তরের এই জেলাটি খুবই সম্ভাবনাময় একটি জেলা, কিন্তু এখানে যেহেতু কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, এটা একেবারে পুরোপুরি কৃষি নির্ভর অর্থনীতি এখানে। তো সেই কারণে বেকারত্বের হারও অনেক বেশি। তো জেলা প্রশাসক হিসেবে আমার যে ইনিশিয়েটিভ সেটি হচ্ছে যে কৃষি থেকে পরবর্তীতে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখানে আপনার যে কৃষি পণ্য উৎপাদিত হয় সেটা এই জেলার চাহিদা মিটিয়ে প্রায় 50 থেকে 60% পর্যন্ত উদ্বৃত্ত থাকে। তো সেই জায়গাটিতে আমরা যদি এখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারি, আমরা যদি জনগণের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ দিয়ে স্থানীয় পর্যায়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি, তাহলে এই যে বেকার জনগণ আছে তাদের জন্য কর্মসংস্থানের করা যাবে, বেকারত্ব দূর হয়ে যাবে। তো সেক্ষেত্রে এত কিছু মধ্যেও এই গণ অভ্যুত্থানের পরে আপনি এই জেলাবাসীর জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন, সেটা আপনার মুখ থেকে জানতে পারলাম। তবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে কিনা সেই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। আচ্ছা, চ্যালেঞ্জের মুখে পড়তে তো অবশ্যই হয়েছে। যেমন আমার অফিস সহ প্রত্যেকটি সরকারি অফিসে জনবলের সংকট রয়েছে। তো এটা তো একটা বড় প্রবলেম। আর আরেকটা ব্যাপার যেটা যে এখানে আপনারা জানেন যে এটা হচ্ছে প্লেন ল্যান্ড, এখানে 3 ফসল হয় ম্যাক্সিমাম ধানি জমিগুলোতে, কিন্তু এখানে আসলে ইনভেস্টর তেমনভাবে এই জায়গায় এসে ইনভেস্ট করার জন্য আগ্রহী হয় না। সেটার মূল কারণটা হচ্ছে যে ঢাকা থেকে অনেকটাই দূরে, সড়ক পথে অনেক সময় লেগে যায়। আর আপনার বাই এয়ারে যদি কেউ আসতে চায় তাহলে এখানে এয়ারপোর্ট নেই, আমাদেরকে সৈয়দপুর এয়ারপোর্টটা আমাদেরকে অ্যাভেল করতে হয়। তো এই কারণেও হচ্ছে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। আমি মনে করি যে এই প্রবলেমগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, এখান থেকে ঢাকায় খুব দ্রুত যোগাযোগের কোনো সুবিধা সৃষ্টি করতে পারি, তাহলে এখানে যদি বিনিয়োগে মানুষ আগ্রহী হয়, শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে আমাদের বেকারত্ব হ্রাস পাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আগামীকাল থাকছে দিনাজপুর জেলা, সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং কি চ্যালেঞ্জ সম্ভাবনার কথা। মাদারীপুরের ডাসার, ফরিদপুরের আলফাডাঙ্গা ও চট্টগ্রামের মিরসরাইয়ে তাণ্ডব দেখিয়েছে কালবৈশাখী। লণ্ডভণ্ড হয়ে গেছে 2 শতাধিক ঘরবাড়ি, অনেক জায়গায় গাছপালা ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ, খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। মাদারীপুরের ডাসার উপজেলায় দুপুর 12টার দিকে বৃষ্টির সাথে শুরু হয় কালবৈশাখী। বালিগ্রাম, কাজীবাকাই, নবগ্রাম ও ডাসার ইউনিয়নে ঝড়ের তাণ্ডব চলে আধা ঘন্টা ধরে। সড়কের ওপর শত শত গাছ ভেঙে উপজেলার সাথে জেলা শহর ও অন্যান্য উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। উড়ে গেছে টিনের ঘরের চালা, বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে পুরো এলাকা। এ সময় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় ছাড়ছে, ঝড় ছাড়াই মানে গাছটা পুরো একদম দোকানের উপরে পড়ছে। সমস্ত গাছপালা ভেঙে মানুষের ঘর বাড়ি
রান্নাঘর সমস্ত নষ্ট হয়ে গেছে। ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে গেছে, ধানেরও ক্ষতি হয়েছে অনেক। স্থানীয়রা প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের ওপর থেকে উপড়ে পড়া গাছগুলো সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। মেইন রাস্তায় গাছ পড়ছে, তো দক্ষিণ ডাসার এবং ছোট ডাসার, উত্তর ডাসার, কিলুত গ্রাম বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমরা গাছগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তারের খাম্বার সব তার সিরিয়া বিরা সব লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছে উপজেলা প্রশাসন। ঝড় শেষ হওয়ার সাথে সাথে আমাদের ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান মহোদয় আছেন তাদেরকে এবং গ্রাম পুলিশদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ভৌত অবকাঠামো এবং ফসল সংক্রান্ত, সেগুলো আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পরবর্তীতে সেই প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রামের মিরসরাইয়ে 1 ঘন্টা কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়েছে শতাধিক বাড়িঘর। এছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে ভেঙেছে বহু বিদ্যুতের খুঁটি। ইছাখালী ও মাঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা। ফরিদপুরের আলফাডাঙ্গায় 10 মিনিটের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বসতঘর, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি সহ অসংখ্য গাছপালা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছে জাতীয় নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, মূল পর্বে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল পুরো দল। তবে এখনই উদযাপন নয়, বিশ্বকাপের আগে সামনের ম্যাচগুলোতেই দল ফোকাসড থাকবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। শুধু তাই নয়, ভারতের উইকেটে ভালো খেলতে আশাবাদী জ্যোতি। একটা বিশ্বকাপ আর তাকে নিয়ে স্বপ্ন বুনছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা। পাকিস্তান পর্ব শেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ নারী দল। এদিন বিকেলে দেশের মাটিতে পা রেখেছে ফাহিমা জ্যোতিরা। তবে বাছাই পর্বে উতরে গেলেও তা নিয়ে বেশি একটা উদযাপন করতে চায় না দল। লক্ষ্য এখন বিশ্বকাপের আগে পূর্ব প্রস্তুতি। আমরা প্রথম দিকে ভালো ক্রিকেট খেলছি, বিদায় হয়তো লাস্ট পর্যন্ত আমাদের ভিতরে সেই অপরচুনিটি ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারবো। অনেক কিছু তোমরা করেছো, অনেক কষ্ট করেছো, যার জন্য এটা পেয়েছো। বাট এটাকে আসলে এই একদিনই তোমরা এনজয় করো এখন এই বিষয়টা। বাট নেক্সট ডে থেকে যেন তোমাদের মাথায় এটা পরিকল্পনা আসে যে তোমাদের ওয়ার্ল্ড কাপে বেটার করতে হবে। তবে বিশ্বকাপ বাছাই পর্বে টানা 3 ম্যাচ জিতে আবার 2 ম্যাচে হারের কারণে সমীকরণটা কঠিন হয়ে পড়েছিল জ্যোতিদের। এভাবে জয় নিয়ে যদিও খুব একটা তৃপ্ত নন বাংলাদেশ অধিনায়ক, বললেন সামনের দিকে আরো ভালো করার। অন্যের উপর ডিপেন্ড করা হয়ে যাচ্ছে বা হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা প্রপার ওয়েতে করতে পারলে হয়তো বা তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না। এখন আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের হাতে সময় আছে, কিভাবে আমাদের ওয়ার্ল্ড কাপে আরো বেটার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাওয়া যায়। ভারতে হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ, সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে খুব বেশি চিন্তা নেই জ্যোতিদের। ভারতের উইকেট অনেকটাই বাংলাদেশের মতো বললেন অধিনায়ক। বাংলাদেশের উইকেট বলেন ইন্ডিয়ার উইকেট মোরালেস অলমোস্ট সেম, এক্সেপ্ট মনে হয় মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, বাকি সবগুলোই সেম। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তা ভাবনা এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সব থেকে ইম্পর্টেন্ট। আগামী 29 সেপ্টেম্বর ভারতে হবে নারী বিশ্বকাপের 13তম আসর। বাংলাদেশ পাকিস্তান ছাড়া বিশ্বকাপের মূল পর্বে আগেই কোয়ালিফাই করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ, ঢাকা। চলচ্চিত্র বরবাদের সাফল্যের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন চিত্রনায়ক শাকিব খান। বললেন ভালোবাসায় প্রেরণা যোগায় এগিয়ে যাওয়ার। রাতে রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এই চলচ্চিত্র অভিনেতা। বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। বাঙালির আত্মপরিচয়ের উৎসব বৈশাখী মেলা শেকড়ের সঙ্গে সংযোগ তৈরির এক অনন্য উপলক্ষ। বৈশাখ ঘিরে লোকজ ঐতিহ্য পুনরুদ্ধার করে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করে দিতে এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বৈশাখিয়ানা উৎসব। বৈশাখী বর্ণের সুরে ও স্বাদে উৎসব হোক হৃদয় জুড়ে, এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিতান ইবি পরিসর আয়োজন করে এই উৎসবের। মেলায় ছিল নাগরদোলা, চরকি, দোলনা ও গরুর গাড়ির মতো প্রায় হারিয়ে যাওয়া গ্রামীণ বিনোদনের আয়োজন। ছিল তরুণ উদ্যোক্তা শিক্ষার্থীদের তৈরি পণ্যের প্রদর্শনী। 2019 সালের পরে এত সুন্দর করে ক্যাম্পাসে এর আগে মানে 2019-এর পরে কখনোই আর পহেলা বৈশাখ উদযাপিত হয়নি। বাঙালির চিরায়ত ঐতিহ্যকে নতুন করে ছুঁয়ে দেখাতেই এই উৎসব। বাঙালির যে কৃষ্টি কালচার ঐতিহ্য পরিসরের ব্যাপার স্যাপারগুলো থাকে সব কিছু সমন্বয় করার চেষ্টা করেছি
আমরা নাগরদোলা এনেছি, চৌকি এনেছি, গরুর গাড়ি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শনার্থীদের উচ্ছ্বাসে বাঙালির হৃদয়ের উৎসব হয়ে ওঠে এই বৈশাখী আয়োজন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।